স্বাগতম সবাইকে আজকের স্পোর্টস আড্ডায়। আজকে কথা বলবো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার প্রথম টেস্ট নিয়ে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে আমরা বোলিং করেছিলাম এবং আমরা দুর্দান্ত শুরু করেছিলাম হাসান মাহমুদের সহায়তায়। প্রথম দিকে আমরা পেস বোলিং অ্যাটাকে খুব ভালো করেছিলাম। রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে সব ভালো ভালো ব্যাটসম্যানকে আমরা খুব সহজে আউট করেছিলাম। 144 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল ইন্ডিয়ার। ওখান থেকে আমাদের রিস্ট স্পিনার এবং আমাদের মিস্ট্রি স্পিনারের অভাবে এবং হাই কোয়ালিটি ইন্টারন্যাশনাল স্পিনারের অভাবে, এটা কেউ অন্যভাবে নেবেন না, আমি যেটা বলছি রে বাস্তবতা। বাংলাদেশে শুধু ফিঙ্গার স্পিনার যারা দোসরা বা অন্যগুলো করতে পারে না এখন পর্যন্ত স্কোয়াডে যারা খেলেছে, সেক্ষেত্রে রিশাদকে নিলে বা অন্য কোনো লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব বা অন্য কেউ যদি থেকে থাকতো তাদেরকে নিলে ব্যাপারটা হয়তো অন্যরকম হতে পারতো। এটা আমার ব্যক্তিগত মতামত। তো বাংলাদেশ রিস্ট স্পিনার অথবা মিষ্টি স্পিনারের অভাব বোধ করেছে। পেসাররা পেসারদের কাজটা করে দিয়েছিল, প্রথম 6 উইকেট তুলে নিয়েছিল অনেক সহজে, যেখান থেকে ইন্ডিয়াকে 200 রানে অল আউট করা সম্ভব ছিল। কিন্তু পেসাররা যখন কাজটা করেছে, বল যখন নতুন থাকে তখন টেস্ট ক্রিকেটে 15 থেকে 20 ওভার বা 25 ওভার পর্যন্ত বল সুইং করে, এরপরে সুইং অনেক কমে যায়। সেক্ষেত্রে পরবর্তীতে স্পিনারদের কাজ অনেক বেশি হয়, আমরা সেটি অববোধ করেছি। তো যা হোক, এরপরে ইন্ডিয়া 376 রানে অল আউট হয়। এরপর বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামে, আমি ব্যাটিং দেখে সম্পূর্ণ অবাক হয়েছি। সাদমানের যে আউটটি, প্রথম যে আউটটি ছিল, বুমরা 5টি বল করেছে ওভার দ্য উইকেট। সাদমান একজন লেফট হ্যান্ডি ব্যাটসম্যান, তার জন্য রাউন্ড দ্য উইকেট বোলিং করতে যখন এসেছে 5টা বল করেছে ওভার দ্য উইকেট, শেষ বলটা করতে এসেছে রাউন্ড দ্য উইকেট। এই ধরনের ইনকামিং বল কিভাবে সে ছেড়ে দেয়, এটা আমার কাছে খুবই আমি অবাক হয়েছি। এবং সাদমানের যে জাসপ্রীত বুমরার ব্যাপারে অ্যানালাইসিস ছিল না, সেটা সহজে বোঝা গেছে। কারণ একটা বোলার 6টা বল অ্যাঙ্গেলে ওভার দ্য উইকেট করেছে বামাদের জন্য, পরে যখন রাউন্ড দ্য উইকেটে এসে বল করতে এসেছে অ্যাঙ্গেলে, তখন ইনকামিং অ্যাঙ্গেলে, তখন তার এই বলটি ছেড়ে দেওয়াটা সম্পূর্ণ অনভিজ্ঞতার কাজ, সম্পূর্ণ বুমরাকে অ্যানালাইসিস না করার ফল। এরপরে হচ্ছে যে জাকির হাসানের যে আউটটি, জাকির হাসানের আউটটির ব্যাপারে আমরা একটি অ্যানালাইসিস দেখে আসবো। জাকির হাসানের এই আউটটিতে আমরা দেখতে পাচ্ছি ব্যাট এবং প্যাডের মাঝখানে অনেক বেশি গ্যাপ। এটি হচ্ছে ক্রিকেটের একটি বেসিক অ্যাপ্লিকেশন বা বেসিক রুল, ব্যাট এবং প্যাডের মাঝখানে গ্যাপ রাখা যাবে না। এখানে জাকির হাসান যদি স্টেপটি যদি আরও বড় নিতেন, তাহলে ব্যাট এবং প্যাডের মাঝখানে এই গ্যাপটা থাকতো না। পাটা যদি এখানে না থেকে, জাকির হাসানের পা যদি এখানে না থেকে একটু সামনে আসতো, তাহলে ব্যাট আর প্যাডের মাঝখানে গ্যাপটা থাকতো না। অথবা আরও একটা টেকনিক অ্যাপ্লাই করা যেত, সেটা হচ্ছে ডানহাতি বোলার যখন রাউন্ড দ্য উইকেট বোলিং করে, তখন সাধারণত এলবিডব্লিউ হওয়ার চান্স কম থাকে, কারণ অ্যাঙ্গেলের কারণে বলগুলো সাধারণত লেগ স্ট্যাম্প মিস করে। সেক্ষেত্রে বোল্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে এলবিডব্লিউর চাইতে। সেজন্য ব্যাটসম্যান যদি একটু বাম দিকে চলে এসে স্ট্যাম্প ঘুরে আমরা যেটা বলি স্ট্যাম্প ঘিরে দাঁড়ায়, সেক্ষেত্রে তার বোল্ড হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবং ব্যাট প্যাডের মাঝখানে গ্যাপটা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এটা হচ্ছে একটি টেকনিকের কথা বললাম। এই টেকনিকটি শুধুমাত্র জাকির হাসান নয়, আমরা আবার পরবর্তীতে মমিনুল হকের ক্ষেত্রেও একইভাবে আউট হতে, পরের বলেই একইভাবে আউট হতে দেখলাম। পরবর্তীতে মমিনুল হকের আউটটি পরের বলেই, জাকির হাসানের পরের বলেই মমিনুল হক আউট হয়ে যায়। প্রায় একই ধরনের ভুল, সেটি আমরা দেখে আসি। মমিনুল হকের আউটের ক্ষেত্রেও জাকির হাসানের মতো একই ধরনের ভুলটি হয়েছে, ব্যাট এবং প্যাডের মাঝখানে গ্যাপ। এবং মমিনুল হকের কাছ থেকে এটি আশা করা যায় না, যেহেতু মমিনুল হক অনেক অভিজ্ঞ একজন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে। মমিনুল হকের উচিত ছিল 5ই আর একটু সামনে নিয়ে আসা, তাহলে ব্যাট এবং প্যাডের গ্যাপটি চলে যেত। অথবা ডানহাতি বোলার সেহেতু আর একটু বাম দিকে সরে দাঁড়ালে এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা খুবই কমে যেত। এর পরবর্তীতে মুশফিকুর রহিমের যে আউটটি আমি দেখেছি, এই ধরনের আউট মুশফিকুর রহিমকে টেস্টে আমি অনেকবার হতে দেখেছি। আমরা যখন প্রথম টেস্ট স্ট্যাটাস পাই, এরপর থেকে প্রথম বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু খোঁচা দিয়ে স্লিপে আউট হয়ে যেত। ঠিক সেভাবেই মুশফিকুর রহিম ব্যাটটা দিয়ে আবার সরিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু ততক্ষণে বলটাই লেগে স্লিপে চলে যায়। তো এই ভুলগুলো এতদিন ব্যাটিং করার পরে আসলে শিক্ষা নেওয়া উচিত। আরেকটি ব্যাপার হচ্ছে লিটন দাসের আউট এবং সাকিব আল হাসানের আউট আমাকে অবাক করেছে, চরম অবাক করেছে। 5 উইকেট পড়ে যাওয়ার পরে, এত অল্প রানে পড়ে যাওয়ার পরে লিটন দাস কিভাবে একটা রাশ সুইপ খেলতে পারে, এই ধরনের রাশ সুইপ রিস্কি একটা শট খেলতে পারে, আমার মাথায় আসে না। বাংলাদেশের মোটামুটি বর্তমান সময়ে সফল ব্যাটসম্যান লিটন দাস, কিন্তু তারপরেও এই ধরনের কাজ আমার মাথায় আসে না। আর বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার সাকিব আল হাসান খেলেছেন রিভার্স সুইপ। টেস্টে 6 উইকেট পড়ে যাওয়ার পরে, এত অল্প রানে লিটন দাস আউট হয়ে যাওয়ার পরেও
তার রিভার্স সুইপ খেলাটা আমি আসলে কি বলবো, সাকিবের মতো একজন প্লেয়ারের কাছ থেকে এত বছর ধরে ক্রিকেট খেলার পরে এই ধরনের ভুল সত্যি আসলে অগ্রহণযোগ্য, মানে মানা যায় না। তো যা হোক, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 158 রানে 4 উইকেট, বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আরো 357 রান। এটি প্রায় অসম্ভবের কাছাকাছি। জয়ের প্রয়োজন নেই। আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশ যদি একটি ভালো স্কোর করতে পারে, একটি ভালো ফাইট দিতে পারে, তাহলে বাংলাদেশের মনোবলটা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আগামীকালকের জন্য বাংলাদেশের জন্য শুভকামনা রইল। এবং আরো দুটি কথা বলে রাখতে চাই, এই ধরনের ছোট ছোট দুটি আমি অ্যানালাইসিস দিয়েছি, এই ধরনের অ্যানালাইসিস আরো ভিডিও জুড়ে থাকবে এবং আশা করি এই ধরনের অ্যানালাইসিস আমাদের কোচরা করে থাকবেন, ব্যাটসম্যানদের ভুলগুলো ধরিয়ে দিবেন। পরবর্তীতে আমাদের ব্যাটসম্যানরা আরো অনেক বেশি উন্নতি করবে, ভালো করবে, এটা ফাইট দেবে, আমরা অনেক খুশি হব। এই ভিডিওটি আপনারা দেখছেন আমার ফেসবুক আইডি নিজু করিম চৌধুরীতে এবং ইউটিউব চ্যানেল নিজু করিম স্পোর্টস চ্যানেলটিতে। তো সবাইকে আমার আইডি ফলো করে রাখার জন্য বলবো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বলবো। আশা করি পরবর্তীতে বাংলাদেশ খুব ভালো খেলবে, কালকে ভালো খেলবে এবং পরবর্তী টেস্টে খুব ভালো খেলবে। এরকম হাজির হব আরো ছোটখাটো অ্যানালাইসিস ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও আনতে পারি। সবার জন্য রইল শুভকামনা। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।